সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি যদি অনুমতি দেন তাহলে এটা নিঃসন্দেহে দেশের ইতিহাসে প্রথমবার হবে যে কোনো সিটিং চিফ মিনিস্টার তিনি সর্বোচ্চ আদালতে সওয়াল করছেন। মামলাকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। এর আগে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকে রীতিমতন তাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির আইটি সেল বলে আক্রমণ করেছিলেন এবং সেই বৈঠক বয়কট করেছিলেন বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংঘাত চূড়ান্ত পর্যায়ে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এবার যে মামলা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই মামলার শুনানিতে তিনি অংশ নিয়েছেন। আইনজীবীদের সঙ্গে একেবারে প্রথম সামনের সারিতে তিনি রয়েছেন। এখন দেখার বিষয় যে তিনি সওয়াল জবাব করার ইন পার্সন অ্যাপিয়ারেন্সের সুযোগ পান কিনা। আমি কথা বলবো আশাবুল হোসেন, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। আবার বলছি আশাবুল, সেটা যদি হয়ে থাকে, ইন পার্সন অ্যাপিয়ার করার যদি সুযোগ পান, কোর্ট যদি অনুমতি দেয়, তাহলে সেটা একটা ইতিহাস দেশের মধ্যে প্রথমবার হতে চলেছে। একেবারে ঠিকই বলেছ যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর করা মামলার শুনানি চলছে এবং কোনো রকম বিরতি না নিয়ে, মধ্যাহ্নভোজনের কোনো বিরতি না নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে বিচারপতিরা সেই মামলাটা শুনছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করতে চান, পুরো দস্তুর প্রস্তুতি নিয়ে তিনি এসছেন। তাকে যদি মহামান্য বিচারপতিরা সুযোগ দেন সেক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে সওয়াল করবেন এবং তো যে সমস্ত অভিযোগগুলো ইতিমধ্যেই চিঠি মারফত নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, পাশাপাশি তিনি বৈঠকে গিয়েও যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগগুলো নিয়েই তিনি এবার আইনের দ্বারস্থ হয়েছেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেইগুলোকেই তিনি আজকে সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে তিনি তুলে ধরতে চান। এবং যেটা অতনু বলছিল যে বিষয়গুলো কী কী, যেটা অন্যতম যে বিষয়গুলো কয়েকটি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মাইক্রো অবজারভার নিয়োগ। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এক্ষেত্রে অন্য রাজ্য এবং পশ্চিমবঙ্গের মধ্যে বৈষম্য করা হচ্ছে, কারণ অন্যান্য রাজ্যে মাইক্রো অবজারভার এসআইআরের ক্ষেত্রে নিয়োগ করা হয়নি, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে শুধুমাত্র নিয়োগ করা হয়েছে। দেশের একটি অঙ্গরাজ্য পশ্চিমবাংলা, ফলে অন্যান্য রাজ্যে যদি নিয়োগ না করা হয় এখানে কেন নিয়োগ করা হচ্ছে। এবং মাইক্রো অবজারভারদের নিয়োগ সেটা বিধিসম্মত নয়। 1950 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন, সেই আইনের পরিপন্থী, কারণ 1950 সালের এই আইনে এইআরও এবং ইআরওদেরই ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত যাবতীয় দায়িত্ব এবং ক্ষমতা অর্পণ করা হয়েছে, সেখানে মাইক্রো অবজারভারদের কোনো ভূমিকা নেই। ফলে এইটা বিধিসম্মত নয়, এটা বেআইনি পদক্ষেপ। ফলে এর বিরুদ্ধেও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সওয়াল করতে চান, তার আইনজীবীরা সওয়াল করতে চান। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা বলছি যে তো খসড়া ভোটার তালিকা, সেখানে মৃত দেখানো হয়েছে কিন্তু বাস্তবে কিন্তু জীবিত, এরকম বহু নজির পাওয়া যাচ্ছে। সেই গুরুতর অভিযোগটাও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার সওয়ালে তুলে ধরতে চান। তৃতীয়ত হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি, এর যে তালিকা এটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এখানে মিসম্যাচ, একটু বানানেই তাদের মিসম্যাচে দেখানো হচ্ছে এবং যার আওতা থেকে খোদ ভারতরত্ন নোবেলজয়ী অমর্ত্য সেন পর্যন্ত ছাড় পাচ্ছেন না। আমাদের রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদেরও তাদের ডেকে পাঠানো হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে একটা বেপরোয়া কমিশন, তারা এইভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে, কার্যত একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছেন, মানুষ বিপন্ন বোধ করছেন এবং তারা হেনস্থা হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন এবং যে কারণেই মৃত্যু আত্মহত্যার ঘটনা বাড়ছে। ইতিমধ্যে 150 জনের আত্মহত্যা এবং মৃত্যুর ঘটনা সব মিলিয়ে ঘটেছে। ফলে এই বিষয়টাও তিনি তুলে ধরতে চান যে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন নথির জটিলতা নিয়ে, যে পরিকল্পনাহীন একটা এসআইআর হচ্ছে, মাঝে মাঝেই অ্যাপেতে তার রদবদল করা হচ্ছে এবং যে সমস্ত নির্দেশ পাঠানো হচ্ছে সরকারিভাবে যে বিজ্ঞপ্তি প্রকাশে ঘোষণা জানানো উচিত সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জারি করা হচ্ছে, এটাও বেআইনি। এবং যেটা অতনু বলছিল যে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা সরকারের পক্ষ থেকে পঞ্চায়েত, পৌরসভা, মহকুমা শাসকের পক্ষ থেকে দেওয়া হয়, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য নথি হিসাবে তারা বিবেচনা করছেন, আমাদের রাজ্যের ক্ষেত্রে কোনো রকম তারা বিবেচনা করছেন না। এই যে রাজ্যের ক্ষেত্রে কেন এই ধরনের আচরণ করা হচ্ছে, কী উদ্দেশ্য তাদের, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল জবাবে তুলে ধরতে চান। সব মিলিয়ে আজকে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে গোটা দেশে নজর কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে যদি মাননীয় বিচারপতিরা সুযোগ দেন সেক্ষেত্রে তিনি ব্যক্তিগতভাবে সওয়াল করবেন। গোটা দেশে তিনি এসআইআরের মতো একটি সংবেদনশীল ইস্যুতে তিনি তার প্রতিবাদকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, সেই কাজে তিনি অনেকটা সফল হয়েছেন।
অন্তত সবার নজর কাটতে পেরেছেন, সেই দৃশ্য আমরা কিন্তু সুপ্রিম কোর্ট চত্বরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। যেটা বারবার বলছি, সমস্ত জাতীয় মাধ্যম তারা এখানে হাজির হয়েছে, অন্যান্য রাজ্য থেকে বিভিন্ন চ্যানেলের রিপোর্টাররা সেখানে হাজির হয়েছে। গোটা সুপ্রিম কোর্ট চত্বর কার্যত রিপোর্টারের ছড়াছড়ি। অন্যদিকে বাইরে নিরাপত্তার বজ্র আটরি, সব মিলিয়ে নজর কাটতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা বারবার তোমরাও দেখাচ্ছ যে বিরোধীরা সমালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নাটক করছেন। যে গণতন্ত্রে এই ধরনের সমালোচনা গ্রহণযোগ্য, হয়তো কাঙ্ক্ষিত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে চেয়েছেন যে এসআইআরের মতো সংবেদনশীল ইস্যুতে তার প্রতিবাদকে পৌঁছে দিতে, সেই কাজ এবং গোটা দেশে নজর কাটতে, সেই কাজে কিন্তু তিনি বারবার বলছি তিনি কিন্তু সফল হয়েছেন। এবং ইতিমধ্যেই একদিকে যেমন আইনি পদক্ষেপ তিনি করছেন, নিজে মামলা করেছেন, পাশাপাশি তার যে সংসদীয় ব্যবস্থায় মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই ইমপিচমেন্ট সেটা আনার জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু করা হয়েছে। কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় তার দলকে নির্দেশ দিয়েছেন যে ইমপিচমেন্ট আনতে হবে, সমস্ত বিরোধী দলকে একজোট এবং করে। সেই নিয়ে একেবারে বিরোধীদের সঙ্গে ঐক্যমত্য তৈরির জন্য সংসদীয় দলকে নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আরেকবার আপনাদের বলবো, এই 37 নম্বর মামলা যেটা জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার শুনানি চলছে। আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার পাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। চোখ রাখবো খবরের দিকে। এবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়, জেল মুক্তির পরে বিধানসভার জোড়া কমিটিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী, আবাসনের সঙ্গে অগ্নি নির্বাপন বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কমিটি, বিধানসভার এই জোড়া কমিটিতে জায়গা পেলেন বেহালা পশ্চিমের বিধায়ক। এরপরে হয়তো প্রার্থীও হয়ে যাবে কটাক্ষ বিরোধী দলনেতার। আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি, তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে, সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে, যে যদি এদের টিকিট না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেন। কেষ্ট মণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, সিকিউরিটি বেড়েছে। অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে। পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না, এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না। পার্থ চট্টোপাধ্যায় তাঁর বিধানসভায় তিনি কোন স্ট্যান্ডিং কমিটিতে কি পাবেন, এটা সম্পূর্ণ বিধানসভার বিষয়। এই নিয়ে দলীয় কোনো মন্তব্য কোনো অবস্থায় করব না। কোনো বিধায়ক তিনি কিন্তু এই ধরনের স্ট্যান্ডিং কমিটি যেগুলি, সেগুলোয় তিনি থাকতে পারেন। কার্যত থাকাটা অধিকার, দলমত নির্বিশেষে কোনো না কোনো বিধায়ক, কোনো না কোনো সাংসদ, কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটি, এগুলোয় প্রত্যেকেই থাকতে পারেন। সিটিং এমএলএ হন বা সিটিং এমপি হন, তাহলে তারা যে কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটিতে এই অ্যালটমেন্টগুলো হয়েই থাকে। তার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।